নমস্কার বন্ধুরা, আর এস গল্প কথায় আপনাদের সবাইকে স্বাগত। আশা করি আপনারা সবাই সুস্থ আছেন। বন্ধুরা, আজ আপনারা শুনবেন শ্রী স্বপন কুমারের লেখা একটি গোয়েন্দা উপন্যাস, বিজয়িনী তন্দ্রা। বিকেলের দিকে একবার বেড়াতে বের হওয়া ডিটেকটিভ দীপক চ্যাটার্জির বহুদিনের অভ্যাস। গাড়িটাকে খুব জোরে হাঁকিয়ে সে কিছুটা ইতস্তত ঘুরে বেড়ায়। তারপর সন্ধ্যা 7টা নাগাদ বাড়ি ফিরে নিজের কাজে মন দেয়। তবে কাজের চাপ খুব বেশি থাকলে আর বেড়ানো হয়ে ওঠে না। সম্প্রতি একটা জটিল ইনভেস্টিগেশন শেষ করে তার হাতে ছিল অখণ্ড অবকাশ। তাই সেদিন সন্ধ্যায় দেখা গেল তার মোটরটা চৌরঙ্গি পেরিয়ে সজোরে পার্ক স্ট্রিট ধরে ছুটে চলেছে পার্ক সার্কাসের মোড়। দীপক গাড়ি থেকে নেমে ঢুকল একটা বড় স্টেশনারি দোকানে। অল্পক্ষণের মধ্যেই জিনিসপত্র কেনাকাটা শেষ করে গাড়িতে এনে রাখল। কিন্তু গাড়িতে আর উঠতে হলো না তাকে। হঠাৎ একটা ঘটনা তার মনোযোগ আকর্ষণ করতেই সে সেই দিকে ছুটে গেল দ্রুত গতিতে। বহুদূর থেকে ছুটে আসছিল একখানা প্রাইভেট কার, কিন্তু দ্রুত গতিতে ছুটে চললেও হর্ন বাজায়নি গাড়ির ড্রাইভার। ওধার থেকে একটি তরুণী মেয়েও ঠিক এই সময়েই রাস্তা পার হচ্ছিল। গাড়িটাও সেই সময়েই দ্রুত তার দিকে ছুটে আসছিল। এ ধরনের ঘটনার জন্যে তরুণী আদৌ প্রস্তুত ছিল না। গাড়িখানাকে দ্রুত তার দিকে ছুটে আসতে দেখে কেমন যেন হকচকিয়ে গেল সে। গাড়িখানা ধূমকেতুর মতো ছুটে এসে ধাক্কা মারতে গেল তাকে। এ ধরনের ঘটনা দীপকের জীবনে প্রথম নয়। এত বড় মারাত্মক ঘটনার সামনে পড়েও তাই সে মোটেই বুদ্ধিভ্রষ্ট হয়নি। সে জানে মাথা ঠিক রেখে কাজ করাই এসব ক্ষেত্রে সবচেয়ে বড় প্রয়োজনীয় বস্তু। দীপক এক লাফে পথের মাঝে ঝাঁপিয়ে পড়ে মেয়েটিকে সজোরে টেনে নিল একপাশে। গাড়িটাও পাশ দিয়ে বেরিয়ে গেল তীব্র বেগে। মেয়েটি তরুণী। এভাবে যে পথের মাঝে সে একটা দুর্ঘটনার কবলে পড়তে পারে এই সম্বন্ধে তার বিন্দুমাত্র ধারণা ছিল না। দীপকের দিকে চেয়ে সে এবার বলল, উহ, আপনি না থাকলে যে কি হতো তার ধারণা করতেও আমার মাথা ঘুরে যাচ্ছে। দীপক মৃদু হেসে বললে, আর একটু সাবধানে চলাফেরা করবেন তন্দ্রা দেবী। মেয়েটি অবাক, বলল, আমার নাম আপনি কি করে জানতে পারলেন বলুন তো? দীপক মৃদু হেসে বলল, আর কেউ না পারলেও ডিটেকটিভ দীপক চ্যাটার্জির কাছে এটা অসম্ভব নয় মোটেই। সে কি, আপনি প্রখ্যাত ডিটেকটিভ দীপক চ্যাটার্জি? ঠিকই ধরেছেন, নামটা ওই বটে, তবে প্রখ্যাত কিনা জানি না। আপনার সঙ্গে পরিচিত হয়ে খুবই আনন্দিত হলাম মিস্টার চ্যাটার্জি, কিন্তু এমনভাবে পরিচয়টা যে ঘটবে তা জীবনে কোনো দিনই ধারণা করতে পারিনি। উহ, এখনও বুকের ভেতরটা কাঁপছে। ভগবান সত্যি একজন বড় হিউমারিস্ট। কি বলেন আপনি তন্দ্রা দেবী? কিন্তু আমার নামটা কি করে জানলেন তা তো বললেন না। আমি কেন, তীক্ষ্ণ দৃষ্টি থাকলে যে কেউ ওটা বলতে পারত। আমি যখন আপনার হাত ধরে টানলাম তখনই আপনার হাতের আংটিটার দিকে আমার নজর পড়েছিল। ওতেই লেখা আছে তন্দ্রা, কিন্তু আপনার উপাধিটা জানবার সৌভাগ্য আমার হয়নি, তাই ডাকলাম তন্দ্রা দেবী। হো, হেসে ওঠে তন্দ্রা। আমার পুরো নাম শ্রীমতী তন্দ্রা গুপ্তা। ধন্যবাদ, কিন্তু এরপর থেকে আপনি আরও একটু সাবধানে চলাফেরা করবেন মিস গুপ্তা। কেন? এটা দুর্ঘটনা বলে মনে হয় না আমার। এর পেছনে রয়েছে সুগভীর চক্রান্ত। চক্রান্ত? হ্যাঁ, আপনাকে পৃথিবী থেকে সরাবার উদ্দেশ্য ছিল ওদের। সে কি, কেন? আমাকে মেরে ফেলে কার কি উদ্দেশ্য সাধিত হবে? হয়তো এমন অনেক বিষয় পৃথিবীতে আছে যা আপনার কল্পনার বাইরে। রহস্যময়ভাবে হেসে ওঠে দীপক। কিন্তু তন্দ্রা কেমন যেন অন্যমনস্ক। যদি কখনো কোনো অসুবিধায় পড়েন
আমার সাহায্য আপনি নিতে পারেন নির্বিবাদে। আমার দিক থেকে সব রকমের সাহায্য আপনি পাবেন। এই নিন আমার ঠিকানা। দীপক একখানা কার্ড তুলে দেয় তন্দ্রার হাতে। তন্দ্রা সেটা তার ভ্যানিটি ব্যাগে পুরে ফেলে। দীপক বলে, এখন গাড়িতে উঠুন, আপনি যেখানে বলবেন সেখানেই পৌঁছে দেব। তন্দ্রা আপত্তি করে, বলে, না না, আমি বাসেই যেতে পারবো। দীপক বলে, আপাতত এটুকু সাহায্য আপনি নিতে বাধ্য, কারণ ওই যে গাড়িখানা আপনাকে ধাক্কা দেবার চেষ্টা করেছিল, ওর মধ্যে এমন একজন লোককে আমি দেখেছি যার কথা চিন্তা করতে সাধারণ মানুষ ভয় পায়। আপনি এত মানুষকে ভয় দেখাতে পারেন? তন্দ্রা বলে, মিথ্যা ভয় নয় তন্দ্রা দেবী, ভগবান করুন আর কোনো দুর্ঘটনা যেন না ঘটে। কিন্তু আমি বুঝতে পারছি না কেন সেই শয়তান ব্ল্যাকমেলার স্মাগলার দস্যু বলবন্তের দৃষ্টি গিয়ে পড়ল আপনার ওপর। দস্যু বলবন্ত? হ্যাঁ, আপনি তাকে পুরো চেনেন না তন্দ্রা দেবী। তার সমস্ত ইতিকথা আমার জানা, তাই তাকে এত বেশি ভয় করি আমি। যে পথ দিয়ে ও চলে তার দুপাশে ও রেখে যায় অজস্র ক্ষতচিহ্ন। থাক, ওর সম্বন্ধে বেশি কথা বলে আপনার মন খারাপ করতে চাই না। যাক, কোথায় যেতে চান তাই বলুন। তন্দ্রা বলে, শ্যামবাজার। কোন রাস্তা? মোহনবাগান লেন, 23 নম্বর। বেশ, উঠুন আমার গাড়িতে। তন্দ্রা আর আপত্তি করতে সাহস পায় না, ধীরে ধীরে গাড়িতে উঠে বসে। দীপক জিনিসপত্রগুলো একপাশে সরিয়ে গাড়ি ড্রাইভ করে শ্যামবাজারের দিকে। কিন্তু তার পেছনে অনেকটা দূরত্ব রেখে আর একটা গাড়ি যে তার গাড়িকে অনুসরণ করছে, এটা তন্দ্রার নজর এড়ালেও দীপকের নজর এড়াতে পারেনি। আঁকাবাঁকা কয়েকটা গলির গোলকধাঁধার মধ্য দিয়ে তীব্র বেগে গাড়ি ড্রাইভ করে দীপক যখন বড় রাস্তায় এসে পড়ে, তখন পেছনের গাড়ির আর কোনো অস্তিত্বই দেখা যায় না। তন্দ্রা অবাক হয়ে শুধু ভাবে, দীপক এমন অদ্ভুতভাবে গাড়ি চালাচ্ছে কেন? নন্দনবাগান অঞ্চলের সাধারণ মানুষের কাছে মনোহর দেশাই একজন অতি পরিচিত ব্যক্তি। অবশ্য কোনো ব্যাপারেই বিখ্যাত লোক সে নয়, খ্যাতির আশাও সে রাখে না কোনো দিন। কিন্তু সাধারণের কাছে তার এই পরিচিতির মূলে রয়েছে সম্পূর্ণ অন্য একটা কারণ। সে বিষয়ে পরে আলোচনা হবে। মনোহর দেশাই লোকটা বাইরে থেকে সাধারণ মনে হলেও আসলে তার প্রকৃতি কিন্তু সম্পূর্ণ অন্য ধরনের। তার গো বেচারার নিরীহ ভাবভঙ্গি দেখলে সে যে গ্রাম্য লোক এবং অল্পদিন হলো কলকাতায় এসেছে, এমন কথাই মনে জাগা স্বাভাবিক। তার এই গুণটির জন্যে সে পুলিশ বিভাগে ইনফরমারের কাজ পেয়েছিল। দীর্ঘদিন সে যোগ্যতার সঙ্গে এই কাজে বহাল ছিল। কিন্তু মনোহরের মনে ধীরে ধীরে অন্য কতকগুলো চিন্তা মাথাচাড়া দিয়ে উঠল। যদি ইনফরমারের কাজই করতে হয়, তবে পুলিশ বিভাগে কেন? তার যে বিভিন্ন বড়লোকের গোপন খবরাদি জেনে যদি তাকে ব্ল্যাকমেলিং করা যায়, তবে উপার্জন হতে পারে আরও বেশি। ইতিমধ্যে এক দুর্ঘটনা ঘটে যাওয়ায় মনোহর দেশাইয়ের মনের ভাব আরও সুদৃঢ় হয়ে উঠল। একদিন মনোহর হঠাৎ এক গুন্ডা দলের লোকের দ্বারা আক্রান্ত হল। অনেক কষ্টে সে এই যাত্রায় রক্ষা পেল বটে, তবে মনে মনে স্থির করল ইনফরমারের চাকরিতে আর একদিনও নয়। কথায় কথায় তাতে প্রাণ যাবার ভয়, অর্থপ্রাপ্তি সে তুলনায় অনেক কম, তার উপরে লোকের অবিশ্বাসের পাত্র হয়ে দাঁড়ানো। অবশেষে সে একদিন পুলিশের কাজে ইস্তফা দিয়ে অন্য ব্যাপারে মনোযোগ অর্পণ করল। কিন্তু এই অন্য ব্যাপারটা যে কি, তা সাধারণ লোকের ধারণার সম্পূর্ণ বাইরে ছিল। নন্দনবাগান বস্তির এক কানাগুলির মধ্যে ছিল মনোহর দেশাইয়ের বাড়িটা। এই পাড়ার অধিকাংশই নিম্ন শ্রেণীর অশিক্ষিত লোক, তবে মাঝে মাঝে দোতলা বাড়িও দু একটা আছে। কিন্তু বাড়ির দিক থেকে মর্যাদা বেশি হলেও পেশা এবং শিক্ষাদীক্ষার দিক থেকে সকলেই প্রায় সমান। এই বস্তির 27-12 নম্বর বাড়িটা দোতলা হলেও একটু ভেতর দিকে। এই বাড়ির সামনে দিন কয়েক থেকে একখানা বড় মোটর এসে দাঁড়াচ্ছে। আশ্চর্য ব্যাপার, এই বস্তির ভেতর এমন জমকালো মোটর গাড়ি। ঘটনাটা মনোহর দেশাইয়ের নজর এড়ায়নি, আর এই ধরনের ঘটনা তার মতো সুচতুর ও ধূর্ত লোককে
কৌতূহলী করে তুলল। এই বাড়িখানার মালিকের নাম বিনয়ভূষণ পাল। লোকটা চিরদিনই ছিল মধ্যবিত্ত শ্রেণীর। কি একটা অ্যাটর্নি অফিসে কেরানিগিরির কাজ করে মাসে গোটা ৮০ টাকা মাইনে পায় সে। তার পক্ষে মোটর কেনা সম্পূর্ণ অসম্ভব। তাছাড়া তার নিকটতম আত্মীয় এমন কেউ নেই যে মোটরে চড়ে আসতে পারে। তাই বিনয়ের বাড়ির সামনে ঘন ঘন এই ধরনের মোটর এসে দাঁড়ানো সুচতুর মনোহরের মনোযোগ আকর্ষণ করল। তাছাড়া আজকাল বিনয় যেন সম্পূর্ণ অন্য মানুষে পরিবর্তিত হয়েছে। পরনের ময়লা ধুতিটা বিদায় নিয়েছে। আজকাল দামি তাঁতের ধুতি পরে গায়ে সিল্কের পাঞ্জাবি চড়িয়ে পায়ে লপেটা জুতো এঁটে সে যখন পথে বের হয়, তখন যে কোনো লোক দেখলে বেশ ভালো করেই বুঝতে পারে যে লোকটির হঠাৎ প্রচুর অর্থপ্রাপ্তি ঘটেছে। ব্যাপারটা সাধারণ নয়, কেমন যেন রহস্যময়। বিগত দিনের পুলিশ ইনফরমার মনোহর ভাবল, এবার যেদিন রাতে মোটর এসে দাঁড়াবে সেদিন তাকে গোপনে দেখতে হবে ভেতরের ব্যাপারটা কি। এই রকম একটা দাও কাজে লাগাতে পারলে হাতে যে মোটা কিছু টাকা এসে পড়বে এই সম্বন্ধে সে নিশ্চিত। ভাবনার সঙ্গে কাজের খুব বেশি তফাৎ মনোহরের মতো লোকদের দেখা যায় না। তাই দিন তিনেক পরে একদিন সন্ধ্যার পর দেখা গেল মনোহরকে ধীর পায়ে বিনয়ের বাড়ির দিকে এগিয়ে যেতে। লক্ষ্য করলে দেখা যেত বিনয়ের বাড়ির ঠিক সামনে যথানিয়মে গাড়িখানা এসে দাঁড়িয়েছে। বিনয়ের বাড়ির পেছনে একটা প্রাচীর। মনোহর বাড়ির পেছন দিকে গিয়ে প্রাচীরটা পেরিয়ে এক লাফে বাড়ির মধ্যে গিয়ে পড়ল। তার গতিভঙ্গি দেখলে বোঝা যায় এ ধরনের কাজে সে খুব বেশি অভ্যস্ত। দোতলার ঘরে আলো জ্বলছে। নিশ্চয়ই বিনয় মোটরারোহী আগন্তুককে ওই ঘরে বসিয়েই কথাবার্তা বলছে। মনোহর দোতলায় উঠল। দোতলার জানালা দিয়ে মনোহর উকি মারল। হ্যাঁ, ঘরের মধ্যে লোক মাত্র দুজন। একজন বিনয়, অন্যজনকে পেছন থেকে ঠিক চেনা যাচ্ছে না। গভীর মনোযোগের সঙ্গে মনোহর তাদের প্রতিটি কথা কান পেতে শুনতে চেষ্টা করল। শুনতে শুনতে মনোহরের সারা দেহে দেখা দিল রোমাঞ্চের রেখা। শিউরে উঠল তার সারা শরীর। কয়েকজন নিরীহের বিরুদ্ধে চলেছে ঘোরতর চক্রান্ত। কয়েকজন লোককে নিয়ে গঠিত হয়েছে বিরাট একটা জটিল রহস্যজাল। কিন্তু কে যে সেই চক্রান্তের নায়ক তা বোঝা গেল না তাদের কথা থেকে। আগন্তুকের মুখের সামনের দিকটা দেখা যাচ্ছিল না। পেছনের দিক থেকে তাকে দেখলেও কথাগুলো সব শুনতে পাচ্ছিল সে। বিনয়ের দিকে চেয়ে আগন্তুক বলল, তাহলে এই কথাই থাকলো বিনয়, এই ছেলেটাকেই তুমি তো কাজে পাঠাবে। বিনয় বলে, কিন্তু যদি ঠিকমতো ফাঁদ পাততে না পারি? যদির প্রশ্ন নয় বিনয়, এ কাজ তোমাকেই করতে হবে, মনে রেখো। চেষ্টা করতে হয়তো পারি, কিন্তু কথা দিতে পারছি না। চেষ্টার অসাধ্য কাজ দুনিয়ায় নেই। যদি কথা দিতে না পারো তো বলো, আমি অন্য চেষ্টা দেখি। না না, এ কি বলছেন আপনি? বিনয় কেমন যেন হকচকিয়ে যায়। তাহলে এবার তুমি কথা দিচ্ছ তো? হ্যাঁ, যতটা সম্ভব। বেশ, তোমার প্রাপ্য টাকার মধ্যে এই অগ্রিম 200 এক্ষুনি তোমার হাতে দিচ্ছি। বিনয় বিগলিত হাসি হেসে লোকটির হাত থেকে একতারা নোট নিয়ে পকেটে পুরে ফেলে। হঠাৎ আগন্তুক ঘুরে দাঁড়িয়ে বলল, আচ্ছা চলি তাহলে বিনয়, প্রতিটি কথা যেন ঠিকমতো মনে থাকে। বিনয় বলল, আপনার প্রতিটি কথা অনুযায়ী ঠিকমতো কাজ করবার জন্যে আপনার চেষ্টা করব স্যার। কিন্তু এ কি? আগন্তুকের মুখটা দেখেই মনোহর চমকে উঠল। মনোহরের সারা দেহের ওপর দিয়ে বিদ্যুতের প্রবাহ খেলে গেল যেন। এ নিশ্চয়ই সেই দুর্দান্ত দস্যু, স্মাগলার ও ব্ল্যাকমেলার বলবন্ত খা। কিন্তু বলবন্তের সঙ্গে বিনয়? অসম্ভব, অদ্ভুত যোগাযোগ। মনোহর ব্যাপারটা দেখে যতটা অবাক হলো, আনন্দিত হলো তার চেয়ে কম নয়। যাক, এবার একটা মোটা ফাঁদ পেতে বেশ 2 পয়সা রোজগার করা যাবে। মনোহরের মনে চকিত দ্বিধা। পুরনো দিনের পুলিশ ইনফরমারির চারা দিয়ে উঠল তার মনে। ওদের পুলিশে ধরিয়ে দিলে কেমন হয়? কিন্তু পুলিশ আর ক টাকাই বা দেবে?
তার চেয়ে ভালোভাবে ব্ল্যাকমেল করতে পারলে বেশ মোটা দাও। মনোহর সংকল্প স্থির করে পথে পা দিল। প্রবল উত্তেজনায় তার মাথাটা তখন রীতিমতো গরম হয়ে উঠেছে। গণেশ অ্যাভিনিউয়ের ওপর মিস্টার মনোহর পালিতের বিরাট অ্যাটর্নি অফিস। ঠিক বড় রাস্তার ওপরেই একখানি 5 তলা বাড়ির 1 তলা জুড়ে তার অফিসটা চলেছে দীর্ঘদিন ধরে। অফিসের সাজসজ্জা আধুনিক রুচিসম্মত। দামি মেহগনি কাঠের সব চেয়ার টেবিল, মাথার ওপরে ফ্যান ঘুরছে। লিফটে ওঠানামা করছে লোক। অফিসের 2 জন কেরানি আর একজন মেয়ে টাইপিস্ট দিবারাত্র কাজ নিয়ে ব্যস্ত। কেরানি দুটিকে মোটামুটি বিশ্বাস না করলে চলে না বলেই তাদের হাতে শুধুমাত্র ছোট ছোট কাজের ভার দেন মিস্টার পালিত, কিন্তু বড় বড় সব কাজের হিসেব নিকেশ রাখতে হয় লেডি টাইপিস্ট তন্দ্রাকে। সেও অবশ্য কোনো দিন ওসব কাজে গাফিলতি দেখায় না। বেশ চালাক চতুর মেয়ে তন্দ্রা। সামান্য একটু ইঙ্গিত পেলেই কোন কাজ কিভাবে করতে হবে তা সে ভালোভাবে বুঝতে পারে। কিন্তু এত বড় অ্যাটর্নি ফার্মের মালিক হয়েও মিস্টার পালিতের মনে কোনো সুখ নেই, নেই কাজের প্রতি আকর্ষণ বা উৎসাহ। সব সময় তিনি যেন কি একটা ব্যাপারে চিন্তিত। বিষয়টা আর কিছুই নয়, দীর্ঘদিন যাবৎ তিনি বিভিন্ন মক্কেলের কাছ থেকে যে লক্ষ লক্ষ টাকা জমা রেখেছেন, এখন যদি সকলে তার পূর্ণ হিসাব চেয়ে বসে তবে প্রায় 1 লক্ষ টাকার কাছাকাছি ঘাটতি দেখা যাবে। তিল তিল করে যে টাকা তিনি খরচ করেছেন তাই আজ একত্রে পর্বত প্রমাণ হয়ে উঠেছে। সেই সব চিন্তায় রাতে মিস্টার পালিতের ভালো ঘুম হয় না। কিন্তু কোত্থেকেই বা তিনি এই বিপুল অর্থ সংগ্রহ করে এই ঘাটতি পূরণ করতে সক্ষম হবেন? এই ধরনের নানা চিন্তায় আর দুর্ভাবনায় মিস্টার পালিতের বিনিদ্র রাত কাটে। উপায় যে তিনি একটা স্থির করেননি তা নয়, তবে সে উপায়ে যে কতটা সফলতা অর্জন করতে তিনি পারবেন তা আজও মিস্টার পালিত স্থির করে উঠতে পারেননি। তাই আজ দিন 3 থেকে দেখা যাচ্ছে যে ঠিক বেলা 4টে তিনি কেরানি 2 জন ও মেয়ে টাইপিস্ট তন্দ্রাকে ছুটি দিয়ে দিচ্ছেন। ঠিক সন্ধ্যার মুখে মুখে একজন মক্কেল আসে বলে তিনি অফিসে বসে থাকেন, কিন্তু যারা আসে মক্কেল তারা কোনো দিনই নয়। অন্য দিনের মতো সেদিনও দেখা গেল রাত 8টায় একজন লোককে ধীরে ধীরে মিস্টার পালিতের অফিসে প্রবেশ করতে। পরনে তার কালো স্যুট, মুখে একটা গগলসের মতো কালো আবরণ। আগন্তুককে দেখেই মিস্টার পালিত উঠে দাঁড়ালেন সসম্মানে। আগন্তুক প্রশ্ন করল, তাহলে এ দ্বারের কত দূর? মিস্টার পালিত বললেন, তন্দ্রার কাছে একটি ছেলে আসে মাঝে মাঝে, অসীম না কি যেন নাম, গরিব আর গো বেচারা গোছের। টাকার লোভ দেখিয়ে ওকে রাজি করানো যাবে। খুব ভালো। আমার কিন্তু ওই পরিমাণ। জানি মিস্টার পালিত, আপনি মক্কেলদের যে পরিমাণ টাকা খেয়ে বসে আছেন সেটা পূরণ করতে হবে। আগে হ্যাঁ, মানে বুঝতেই তো পারেন। বেশি কথা বলবার প্রয়োজন নেই। সমস্ত কাজ সুষ্ঠুভাবে সম্পূর্ণ করতে পারলে 1 লাখ আপনি পাবেন। আর একটু বেশি লোভ ভালো নয় মিস্টার পালিত। প্রবোধ সমাদ্দারের সম্পত্তির পরিমাণ 50 লাখের বেশি নয়। তার মধ্যে তার উইলে অন্যেরা প্রায় 1,05,000 পাচ্ছে। বাকি 20-র মধ্যেও। আচ্ছা, তাই হবে। তাহলে ওদিকের কথাবার্তা চলল। প্রতিটি কথার মধ্যে কি সুগভীর চক্রান্ত, কি কূট রহস্যের জাল বিস্তার করে 2টি নিরীহ তরুণ আর তরুণীকে যে তার মধ্যে চড়ানো হলো তা সংক্ষেপে বর্ণনা সম্ভব নয়। তারই প্রতিক্রিয়া চলল পরবর্তী অজস্র ঘটনাগুলির মধ্যে। বিদায় নেবার সময় মিস্টার পালিতের পিঠে একটা চাপড় মেরে আগন্তুক বলল, আমি তাহলে নন্দনবাগান বস্তির বিনয়কে ও কাজে লাগিয়ে দিচ্ছি। দেখবেন আপনার দিক থেকে যেন সব ঠিক থাকে। ধূর্ত হাসিতে মুখখানা ভরিয়ে তুলে মিস্টার পালিত বললেন, আপনার কোনো দুশ্চিন্তা নেই সর্দার বলবন্ত খাঁ। প্রবোধ সমাদ্দারের বাগান বাড়িতে আবার আমাদের দেখা হবে। অসীম সেনগুপ্তের জীবনটা ভগবান বিচিত্র এক ধাতুতে তৈরি করেছিলেন। মাঝে মাঝে সে ভাবে স্বর্গ নরক, ধর্ম অধর্ম, নীতি দুর্নীতি এসব কথাগুলো শুধু
মানুষের সৃষ্ট কাল্পনিক কতকগুলি ব্যাপার। সারা জীবন সৎপথে কাটিয়েও মানুষ একটা পয়সাও উপার্জন করতে সক্ষম হয় না, অথচ সামান্য এতটুকু নীতিভ্রষ্ট হয়েও বহু লোক লক্ষ লক্ষ টাকা উপার্জন করছে। তার এসব কথা ভাববার উপযুক্ত কারণ ছিল। আজীবন সে দারিদ্র্যের মধ্যে কাটিয়েও প্রচুর বিদ্যা অর্জন করেছে, কিন্তু আজ পর্যন্ত সে উপযুক্ত কোনো কাজের সন্ধান পেল না। তাছাড়া সম্প্রতি তন্দ্রা নামে একটি মেয়ের সঙ্গে তার পরিচয় হয়েছে এবং দুজনে পরস্পরকে গভীরভাবে ভালোবাসা সত্ত্বেও তারা বিবাহ করতে পারছে না কেবলমাত্র অর্থের অভাবের জন্যে। এই চিন্তাটাও অসীমকে অহরহ দগ্ধ করছে। যদি সৎ পথে সারা জীবন কাটিয়েও সে প্রিয়জনের মুখে হাসি ফোটাবার মতো সামান্য অর্থ উপার্জন করতে না পারল, কি প্রয়োজন তার নীতি দুর্নীতির বড় বড় সব বাধাগুলির? মেসে টাকা বাকি পড়েছে, জামাকাপড় ধোপার বাড়িতে আটকে আছে, অথচ কোনো দিক থেকে একটি পয়সা আসার পথও তার সামনে খোলা নেই। দেশবন্ধু পার্কের একটি নিরালা কোণে একখানা বেঞ্চির ওপরে বসে বসে অসীম এইসব ভাবছিল, কিন্তু দীর্ঘক্ষণ স্থায়ী হল না তার এ দুর্ভাবনা। ভগবানের প্রেরিত দূতের মতো কে একজন যেন পাশ থেকে বলে উঠল, টাকা রোজগার করবেন? টাকা টাকা অবাক বিস্ময়ে প্রশ্ন করে অসীম। হ্যাঁ, 500 টাকা। 500? অসীমের চোখ দুটো বড় বড় হয়ে ওঠে। অগ্রিম 250, আর বাকি 250 কাজ শেষ হলে। কিন্তু কি কাজ করতে হবে আমাকে? বেশি কিছু নয়, শুধু একটা চিঠি পৌঁছে দেওয়া। কিন্তু আপনি কে? আমি একটা প্রাইভেট ডিটেকটিভ কোম্পানির লোক। আমি নিজে কোনো কারণে যেতে পারছি না বলেই আপনাকে পাঠাচ্ছি। আজ রাত 9টায় এই চিঠিখানা দক্ষিণেশ্বরের জমিদার প্রবোধ সমাদ্দারের বাগান বাড়িতে তার হাতে পৌঁছে দিতে হবে। তিনি সেই সময় এই চিঠিখানার জন্যে বাইরের বৈঠকখানা ঘরে অপেক্ষা করবেন। কিন্তু যে কোনো একজন ছোকরাও তো এ কাজ করতে পারে। না, সকলকেই গুরুত্বপূর্ণ কাজে বিশ্বাস করা চলে না। তা বটে, আর তাছাড়া এই চিঠিখানা অত্যন্ত প্রয়োজনীয় ও জরুরি। কে কোথায় ফেলে দিয়ে হয়তো বলবে দিয়ে এসেছি। তাছাড়া কৌতূহলের বশে কেউ এটা খুলে দেখে, তাও আমরা চাই না। বুঝেছি। আপনি তাহলে সম্মত? হ্যাঁ। কই চিঠিটা দিন। এই নিন চিঠি, আর এই তারায় 25খানা 10 টাকার নোট আছে, 250। কাজ শেষ হলে কাল সকালে আপনি এই পার্কে আমার কাছ থেকে আরও 250 পাবেন। অসীমের মনে চোখের দ্বিধা, কোনো অভিসন্ধি এর পেছনে লুকোনো নেই তো? কিন্তু তার মতো একজন সাধারণ লোককে অভিসন্ধির মধ্যে জড়িয়ে কার কি লাভ হবে? অসীম সম্মত হল। টাকাটা গুনে পকেটে রেখে চিঠিটা বুক পকেটে রাখল। নমস্কার জানিয়ে লোকটা চলে যায়। ভাবতে থাকে, তার সুদিন বোধ হয় এবার ফিরে আসবে। সর্বপ্রথম সে একটা খাবারের দোকানে ঢুকে কিছু খেয়ে নেয়, তারপর চিন্তিত মনে নূতন কাজের উদ্দেশ্যে যাত্রা করে। কিন্তু তখন কি সে জানত যে পরবর্তী ঘটনাচক্র তার বিরুদ্ধে রচনা করবে চক্রান্তের জাল, আরও বিপদের মধ্যে ঠেলে দেবে তাকে? অমাবস্যার নিশুতি রাত 8টার পর থেকে ঝিরঝির করে বৃষ্টি পড়তে শুরু করেছে। দিক চক্রবাল আধারের আলিঙ্গনে নিজেকে সঁপে দিয়ে নিঃশব্দে প্রহর গুনছে। মেঘে মেঘে সূচিত হচ্ছে কোন একটা বিষাক্ত চক্রান্তের ঘন কালো ছায়া। তারই ভয়ে যেন আজ সারা পৃথিবী তন্দ্রাতুর। বহু দূরে একটা বড় গাছের মাথায় কর্কর শব্দে বাজ পড়ল, কিন্তু একজন লোককে একটি বাস থেকে দক্ষিণেশ্বরের মোড়ে নেমে দুর্যোগ উপেক্ষা করেও সজোরে এগিয়ে যেতে দেখা গেল। তার ভাবভঙ্গি দেখে মনে হয় পৃথিবীর বুকে যত বড়ই দুর্ঘটনায় ঘটে যাক না কেন, সে তার কর্তব্য পালন করবেই। এই লোকটাই যে আগের পরিচ্ছেদে বর্ণিত অসীম, তা না বুঝিয়ে বললেও চলবে। একটা বিরাট বাগানবাড়ির সামনে এসে দাঁড়িয়ে সে চিন্তা করতে লাগল কী উপায়ে ভেতরে প্রবেশ করা যায়। বৃষ্টি তখনও কমে আসেনি।
লোকটার জামাকাপড় ভিজে একসা হয়ে গেছে। কিছুক্ষণ ইতস্তত করে সে সদর দরজাটা দিয়ে ভেতরে প্রবেশ করল। অবাক হয়ে গেল লোকটা। কই, চাকর দারোয়ান কারোর টিকির সন্ধানই তো পাওয়া যাচ্ছে না। বাগান পেরিয়ে বাইরের বৈঠকখানা ঘর, দরজাটা বাইরে থেকে বন্ধ। পেছনের জানালা দিয়ে লোকটি ঘরের মধ্যে প্রবেশ করল। পকেট থেকে চিঠিটা বের করে হাতে নিয়ে দেখে জমিদার প্রবোধ সমাদ্দার একটা চেয়ারের ওপর শুয়ে অঘুরে ঘুমুচ্ছেন। মিনিটখানেক চিন্তা করল লোকটা, তারপর ডাকল, শুনছেন স্যার, আপনার চিঠি। কোনো উত্তর নেই। কি করবে তা ঠিক করতে না পেরে অসীম এগিয়ে গিয়ে লোকটির গায়ে হাত দিল। এ কি, দেহ যে বরফের মতো ঠান্ডা। জমিদার প্রবোধ সমাদ্দার তবে মারা গেছেন? কিন্তু কে তাকে মারল? আর এ তো সাধারণ মৃত্যু নয়, একখানা রক্তমাখা ছোড়া পাশে পড়ে আছে। কে তবে ওকে হত্যা করল? অসীম কি করবে ঠিক করতে পারল না। ঘর থেকে চলে যাওয়াই এখন সর্বোৎকৃষ্ট উপায়। কিন্তু চলে যাওয়ার অবসর অসীমের মিলল না। শোনা গেল দরজা খোলার শব্দ। কে? অসীম পেছন ফিরে তাকালো। একজন লোক তার পেছনে দাঁড়িয়ে, তার মুখখানা একখানা কালো মুখোশের আড়ালে আবৃত। অসীম একপাশে সরে গেল। সঙ্গে সঙ্গে মাথার উপরে পড়ল প্রচণ্ড একটা আঘাত। একটা লোক ডান্ডা দিয়ে যেন পেছন থেকে অসীমের মাথায় সজোরে আঘাত করেছে। অসীমের চোখের সামনে অখণ্ড আধার। অস্ফুট একটা শব্দ করে অজ্ঞান হয়ে পড়ল সে। তুমুল কলরবের শব্দে জ্ঞান ফিরে এলো অসীমের। সহস্র রজনের নিদ্রা শেষে জেগে উঠল যেন। মাথার মধ্যে ঝিমঝিম করছে। কি করে কি ঘটল তা ভালো করে বুঝবার আগেই সে দেখতে পেল একদল লোক ঘরের মধ্যে প্রবেশ করল সশব্দে। অনেকগুলি কণ্ঠের মিলিত কলরব কানে গেল তার। ধীরে ধীরে চোখ মেলে তাকালো সে। সবচেয়ে সম্মুখে যে লোকটি প্রবেশ করেছিল সে প্রশ্ন করল, কি নামে তোমার? তোমাকে তো দাগি আসামি বলে মনে হচ্ছে না। উত্তরে আর একজন বলল, আমি ঘরের মধ্যে ঢুকে দেখলাম ও ঠিক জমিদারবাবুর পাশে ছোড়া হাতে দাঁড়িয়ে। ভয় পেয়ে আমি ছুটে গিয়ে টেলিফোন করলাম। অন্য লোকগুলো একসঙ্গে বলল, আচ্ছা বদমাস তো, কিন্তু ও বেটা জখম হলো কি করে? প্রথমে যে লোকটি প্রবেশ করেছিল তার দিকে চেয়ে অসীম বুঝতে পারল যে সে পুলিশের লোক, বোধহয় দারোগা। সে বলল, সত্যি ও জখম হলো কি করে মিস্টার শর্মা? মিস্টার শর্মা জমিদার প্রবোধবাবুর প্রাইভেট সেক্রেটারি। তিনি বললেন, ঠিক বুঝতে পারছি না, তবে আমি পুলিশে ফোন করে এসে দেখি ও অজ্ঞান হয়ে পড়ে আছে। পালাতে গিয়ে বোধহয় আছাড় খেয়ে পড়ে জখম হয়েছে আর কি। তা হতে পারে। হ্যাঁ, মনে হচ্ছে ওই টেবিলের কোণে মাথা ঢুকে। তার কথা শেষ হলো না, অসীম চিৎকার করে উঠল, না না, ওসব মিথ্যা কথা দারোগাবাবু। আমার মাথায় পেছন থেকে আঘাত করে আমাকে অজ্ঞান করে ফেলা হয়। কে মাথায় আঘাত করলো? পেছন থেকে আঘাত করেছে, দেখতে পাইনি। কিন্তু তুমি এ ঘরের মধ্যে প্রবেশ করলে কেন? একটা প্রাইভেট গোয়েন্দা ফার্ম থেকে একটা চিঠি তাকে দিতে এসেছিলাম গোপনে। কোথায় সে চিঠি? পকেটে হাত দিয়ে অসীম দেখল চিঠিটা নেই, কিন্তু সেটা ছিল তার হাতে। হাত থেকে সেটা তবে গেল কোথায়? আগে সেটা তো দেখতে পাচ্ছি না এখন। নিশ্চয় যে আঘাত করেছিল সে ওটা সরিয়েছে। মিথ্যা কথা, বললেন প্রবোধ সমাদ্দারের প্রাইভেট সেক্রেটারি মিস্টার শর্মা। চিঠির কথাটাও যেমন মিথ্যা, পেছন থেকে আঘাতও তেমনি। ধরা পড়ে ওরকম গাঁজা চালিও না হে বাপু, বুঝলে? সত্যি মশাই, এ লোকটার সবই কেমন যেন অদ্ভুত। কথা নেই বার্তা নেই, হঠাৎ এসে প্রবোধবাবুকে খুন করে নিজেও অজ্ঞান হয়ে পড়ল। এখন বলছে আবার কি এক চিঠির কথা। দারোগা সাহেব গম্ভীরভাবে মন্তব্য করলেন, চলো হে, এখন কিছুক্ষণ হাজতঘরটা দেখে আসবে। অসীমের এতক্ষণ মনে হচ্ছিল সে বোধহয় স্বপ্ন দেখছে, কিন্তু এ তো তা নয়। এ নির্মম রূঢ় বাস্তব, কঠোর সত্য। জমিদার বাবুর মৃতদেহের পাশে তাকে অজ্ঞান অবস্থায় পাওয়া গেছে। তাছাড়া সে সত্যি ছোটটা তুলে একবার হাতে করে দেখেছিল। ওতে তার হাতের ছাপ থাকাও আশ্চর্য নয়। সব দিক থেকেই
তার বিরুদ্ধে অকাট্য প্রমাণ। এদিকে তার চিঠির কোনো অস্তিত্ব নেই। কে তার কথা বিশ্বাস করবে? অসীমের মাথার মধ্য দিয়ে যেন বিদ্যুৎ খেলে গেল। সে শুধু বলল, বিশ্বাস করুন দারোগাবাবু, আমি নির্দোষ। আমি ওসবের কিছুই জানি না। আমার বিরুদ্ধে ষড়যন্ত্র করা হয়েছে। দারোগাবাবু নিষ্ঠুর হাসি এসে শুধু বললেন, ধরা পড়লে সকলেই এ কথা বলে হে, বুঝলে? দুদিন ঠান্ডা গারদে রাখলেই সব কিছু ঠিক কবলে ফেলে। অসীম বুঝতে পারল সব চেষ্টা নিষ্ফল। তার উদ্ধারের কোনো আশা নেই। তার হাতে হাতকড়া পরানো হলো। দুজন পুলিশ বন্দুক উঁচিয়ে তার সামনে আর পেছনে এসে দাঁড়ালো। তারপর তাকে নিয়ে দারোগাবাবু যাত্রা করলেন থানার উদ্দেশ্যে। দরজার কাছে পৌঁছতেই একটি মেয়ে হঠাৎ বিপুল বেগে ঘরের মধ্যে প্রবেশ করল। তন্নি যুবতী, দু চোখে তার জল টলমল করছে। অশ্রুরুদ্ধ কণ্ঠে সে বলল, বাবাকে যে এরকম নির্মমভাবে হত্যা করেছে তার উপযুক্ত শাস্তির জন্য আমি সব কিছু অর্থ ব্যয় করতে প্রস্তুত দারোগাবাবু। দারোগাবাবু মিস্টার শর্মার দিকে চাইলে তিনি বললেন, ইনি হচ্ছেন মৃত জমিদার প্রবোধবাবুর একমাত্র কন্যা বীণা। পিতার মৃত্যুর পর তার সম্পত্তির উত্তরাধিকারিণী হবেন ইনি। অবশ্য তার উইলের কথা আমরা জানি না, তবে এছাড়া আর কি হতে পারে? দারোগাবাবু শোকাচ্ছন্ন বীণার দিকে তাকিয়ে বললেন, আপনি অত অধীর হবেন না বীণা দেবী, এর উপযুক্ত শাস্তির ব্যবস্থা আমি অবশ্যই করব। অসীমের মনে হলো সারা রাত্রিটা যেন কেটে গেছে কোনো একটা দুঃস্বপ্নের মধ্য দিয়ে। পত্রবাহক, চিঠি, জমিদার বাড়ি, খুন, এই গারদ সবই যেন বিরাট এক দুঃস্বপ্নের এক একটি অংশ। ভোর হবার সঙ্গে সঙ্গে প্রভাতের আলো এসে ছড়িয়ে পড়ল পৃথিবীর বুকে। অসীম উঠে এসে ভাবতে লাগল, তার দুঃখের সময় নিশ্চয়ই কেটে গেছে। এবার বোধহয় প্রকৃত হত্যাকারী ধরা পড়বে। বেলা প্রায় 9টা। একজন পুলিশ অফিসার তালা খুলে ঘরের মধ্যে প্রবেশ করলেন। তারপর হুকুম দিতেই অসীমের হাতকড়াটা খুলে ফেলা হলো। অসীম বলল, উহ, বাঁচালেন মশাই, হাতটা যেন খসে পড়ছিল। অফিসার অসীমের হাতের একটা ছাপ নিলেন। তারপর ছোড়ার ওপরে যে ছাপ ছিল তার সঙ্গে মিলিয়ে দেখতে লাগলেন। কিছুক্ষণ পরে গম্ভীর মুখে বললেন, না, আপনাকে বাঁচাবার কোনো উপায়ই দেখছি না আমি। কেন? ছোড়ার ওপর আপনার হাতের ছাপ। তা হতে পারে, ছোড়া মেরে হত্যাকারী সেটা মেঝের ওপর ফেলে রেখেছিল। আমি সেটা ওভাবে পড়ে থাকতে দেখে তুলে ধরে দেখেছিলাম যে ওটা দিয়েই জমিদারবাবুকে খুন করা হয়েছে কিনা। কিন্তু হত্যাকারী বা পৃথক কারো হাতের ছাপ তো এতে নেই। বুঝতে পারছি ঘটনাচক্র আমার বিপক্ষে। আচ্ছা, এখানকার প্রধান অফিসারের সঙ্গে কি দেখা হতে পারে? কেন? একটা ফোন করব। আচ্ছা চলুন, দারোগাবাবুর কাছে নিয়ে যাই আপনাকে। বেশ, চলুন। তিনি অনুমতি দিলে সে অনুমতি অসীম সহজেই পেল। অসীম তখন ফোন করল তন্দ্রার কাছে। সব কিছু ঘটনা জানিয়ে তার কাছ থেকে সাহায্য প্রার্থনা করল। কিন্তু এই টেলিফোনই কিভাবে ঘটনাচক্রকে আরও জটিলতার দিকে মোড় ফিরিয়ে দিল, সেই সম্বন্ধেই পরবর্তী পরিচ্ছেদগুলোতে আলোচনা চলবে। বিখ্যাত প্রাইভেট ডিটেকটিভ দীপক চ্যাটার্জির সুনাম এবং তার আধুনিক উপায়ে উন্নত শ্রেণীর কার্যপদ্ধতির কথা তন্দ্রা জানত। ইতিমধ্যে হঠাৎ সেদিন পথের মাঝে সেই ঘটনাটিকে উপলক্ষ করে দীপকের সঙ্গে তার আকস্মিক পরিচয় ঘটে গেল। তন্দ্রা তাই ভাবল, দীপকের সাহায্য নিলেই তার সবচেয়ে বেশি সুবিধে হবে এ ব্যাপারে। অসীমের টেলিফোন পেয়ে সেই দিনই সকালে দীপকের সঙ্গে দেখা করে তার সাহায্য প্রার্থনা করল সে। দীপক সব কিছু শুনে বলল, দেখুন তন্দ্রা দেবী, আপনার কেসটা সত্যি কৌতূহলোদ্দীপক। আমার মনে হয় এর মধ্যে কোনো জটিল রহস্য লুকানো রয়েছে। এই কথা আপনার মনে হলো কেন? অনেকটা অনুমান। তবে একটা কথা, যদি আপনার বন্ধুই সত্যিকারের অপরাধী বলে আমি তদন্তের ফলে জানতে পারি, তবে তাকেও আমি গ্রেপ্তার করতে বাধ্য হব। তন্দ্রা হেসে বলল, দেখুন মিস্টার চ্যাটার্জি, আমি যতদূর তাকে দেখেছি এবং চিনেছি, তাতে খুন তো দূরের কথা, সামান্যতম কোনো দুর্নীতিপূর্ণ কাজ করাও তার দ্বারা অসম্ভব। অবশ্য সেটা তদন্ত সাপেক্ষ। তা তো বটেই। আমি প্রথমেই থানায় গিয়ে তার সঙ্গে দেখা করতে চাই। তবে তিনি যদি সত্যি নির্দোষ হন, আমি স্থির নিশ্চয় যে তাকে মুক্ত করতে সক্ষম হব।
আপনার উপরে সে বিশ্বাস আমার আছে মিস্টার চ্যাটার্জি। আমি জানি অসীমবাবু একমাত্র আপনার সাহায্যে মুক্তি পেতে পারেন। যাক, আপনি আপনার কাজের জন্যে এই অগ্রিম টাকাটা। ধন্যবাদ। কাজ শেষ না হলে আমি কখনো অগ্রিম টাকা গ্রহণ করি না তন্দ্রা দেবী। ও আচ্ছা, আমি তাহলে আজকের মতো উঠি। আশা করি সাধ্যমতো আপনি আমায় সাহায্য করবেন। নমস্কার জানিয়ে তন্দ্রা ঘর থেকে বেরিয়ে পড়ে। দীপক প্রথমেই গিয়ে দেখা করল দক্ষিণেশ্বর থানার দারোগার সঙ্গে। সেই রাত্রে যে দারোগা তদন্তে বের হয়েছিলেন তার নাম মিস্টার প্রামাণিক। দীপকের নাম শুনেই মিস্টার প্রামাণিক তাকে সাদর অভ্যর্থনা জানালেন। তারপর বললেন, আপনি আসামিকে নির্দোষ প্রমাণ করবার চেষ্টা করলেও ঘটনা পরম্পরায় যেসব কিছু প্রমাণিত হচ্ছে তাতে কিছুতেই তাকে নির্দোষ প্রমাণ করা সম্ভব নয়। পৃথিবীর অনেক অসম্ভব জিনিসই পরে সম্ভব হয়ে দেখা দেয় মিস্টার প্রামাণিক। অবশ্য আপনার তদন্তের পদ্ধতি আলাদা। সে যাই হোক, আসামি কী ধরনের কথা বলছিল তা কি আপনার মনে আছে? সে নাকি কারাখানা চিঠি বহন করে নিয়ে গিয়েছিল। ঘরে ঢুকেই সে দেখতে পায় প্রবোধবাবু মৃত অবস্থায় পড়েছিলেন, আর পাশে পড়েছিল রক্তমাখা একখানা ছোরা। সে ছোরাখানা হাতে তুলে নিয়ে দেখতে থাকে। এমন সময় তার মাথায় পেছন থেকে কে যেন আঘাত করে, তার ফলেই সে অজ্ঞান হয়ে যায়। আচ্ছা, এখন তার সঙ্গে দেখা করা সম্ভব হবে কি? অবশ্যই। বেশ, তাহলে তাকে এখানে আনতে বলুন। মিস্টার প্রামাণিকের আদেশে তখনই দুজন পুলিশ কনস্টেবল অসীমকে এনে উপস্থিত করল। তার দিকে কিছুক্ষণ তীক্ষ্ণ দৃষ্টিতে তাকিয়ে দীপক প্রশ্ন করল, আপনি যে চিঠিটা নিয়ে এসেছিলেন সেটা কে দিয়েছিল আপনাকে? দেশবন্ধু পার্কে একজন অচেনা লোক আমার সঙ্গে দেখা করে বলে যে চিঠিটা পৌঁছে দিলে সে আমাকে 500 টাকা দেবে। 250 টাকা সে আমাকে অগ্রিম দিয়েছিল। আপনি ঘরে ঢুকে কি প্রবোধবাবুকে আহত দেখতে পান? আহত নয়, মৃত। সে রাতে কি খুব দুর্যোগ ছিল? হ্যাঁ, ঝড় বৃষ্টি হয়েছিল তার কিছুক্ষণ আগেই। বুঝেছি। আচ্ছা, তন্দ্রা দেবীর সঙ্গে আপনার পরিচয় কত দিনের? মাস তিনেক তো বটেই। আচ্ছা, আপনি যেতে পারেন। অসীম চলে গেলে দীপক মিস্টার প্রামাণিকের দিকে চেয়ে বলল, চলুন এবার ঘটনাস্থলের দিকে গিয়ে ব্যাপারটার মোটামুটি আরও কিছু তদন্ত করা যাক। মিস্টার প্রামাণিকের সঙ্গে দীপক যাত্রা করে প্রবোধবাবুর বাগান বাড়ির দিকে। ঝিরঝির করে বৃষ্টি পড়ছিল। সেই বৃষ্টি আর আবছা আধার ভেদ করে দীপকের মোটর ছুটে চলল সোজা জমিদার প্রবোধ সমাদ্দারের বাড়ির দিকে। বাড়ির দেউড়ি পার হয়ে মোটর এসে থামল। তার সঙ্গে ছিলেন দারোগা মিস্টার প্রামাণিক আর সহকারী রতনলাল। দারোগা মিস্টার প্রামাণিককে দেখে দারোয়ান লক্ষ্মণ সিং একটা লম্বা সেলাম ঠুকে বলল, আবার এলেন যে দারোগাবাবু? দারোগা মিস্টার প্রামাণিক বললেন, কিছু তদন্ত বাকি ছিল, তাই শেষ করতে এলাম লক্ষ্মণ সিং। বাবুর ঘরটা একবার খুলে দাও তো। কথা শেষ হবার আগেই ভিতর থেকে মিষ্ট কণ্ঠে কে যেন প্রশ্ন করল, কে এলো লক্ষ্মণ সিং? প্রবেশ করল একটি নারী। দীপক কিছু বলবার আগেই মিস্টার প্রামাণিক বললেন, ইনি মিস বীণা সমাদ্দার, আর ইনি বিখ্যাত গোয়েন্দা দীপক চ্যাটার্জি। এই কেসটার বিষয়ে এর কিছুটা কৌতূহল আছে। দীপক চ্যাটার্জি? নাম শুনেছি বটে, কিন্তু বাবার হত্যাকারী তো ধরা পড়েই গেছে। কিন্তু দীপকবাবুর ধারণা এই কেসে আরও কিছু নিগূঢ় রহস্য লুকানো আছে, তাই তিনি কৌতূহলী হয়ে। মিস সমাদ্দার বললেন, তাই নাকি? আশ্চর্য তো। না, আশ্চর্যের কিছু নয় মিস সমাদ্দার, ওটা আমার অনুমান। অবশ্য সত্য না হতেও পারে। বেশ বেশ, আমি শুনে সত্যি সুখী হলাম মিস্টার চ্যাটার্জি। আমি চাই বাবার হত্যাকারী ধরা পড়ে শাস্তি পাক, কিন্তু যে লোক ধরা পড়েছে সে অপরাধী নয়। আপনার ওরূপ ধারণার কারণ কি মিস্টার চ্যাটার্জি? অবশ্য আমি স্থির নিশ্চয় নই। আচ্ছা, আপনাকে এখন আর বিরক্ত করব না। আপনি আপনার বাবার প্রাইভেট সেক্রেটারি মিস্টার শর্মাকে পাঠিয়ে দিন বরং। আমি এদিকে সব দেখছি। বেশ বেশ, সে তো ভালো কথা। মিস বীণা সমাদ্দার আর কথা না বাড়িয়ে ধীর গতিতে অদৃশ্য হয়ে যায়। সেদিকে চেয়ে দীপক বলে, চলুন মিস্টার প্রামাণিক, এবার যে ঘরে ঘটনাটা ঘটেছিল সেদিকেই যাওয়া যাক। ঘরের মধ্যে প্রবেশ করে সব কিছু তন্ন তন্ন করে অনুসন্ধান করল দীপক। কোথাও কোনো অসাধারণ কিছু দেখা গেল না।
টেবিলের ওপর একখানা বই খোলা অবস্থায় পড়েছিল। হঠাৎ দীপক জোরে বলে উঠল, ইউরেকা, আই হ্যাভ গট দি ক্লু। মিস্টার প্রামাণিক বোকার মতো চেয়ে প্রশ্ন করলেন, কি পেয়েছেন মিস্টার চ্যাটার্জি? এই দেখুন, বইয়ের দুপাতায় রক্তের দাগ। তাতে কি প্রমাণ হয়? ওইখানে বসে বই পড়তে পড়তে তিনি নিহত হন। তাতে আর আশ্চর্য কী আছে? খুন হবার সময় তিনি জেগেছিলেন, আর জানালাটা ঠিক তার সামনে। তাই জানালা দিয়ে অপরিচিত লোক ঢুকলে তিনি নিশ্চয়ই বাধা দিতেন। তাহলে খুনি নিশ্চয়ই পরিচিত কেউ। কিন্তু তাহলে তো ছোড়ার ওপর অসীমের সঙ্গে খুনি লোকের হাতের ছাপও থাকবে। দস্তানা পড়লেই হাতের ছাপ পড়বে না মিস্টার প্রামাণিক। তাহলে খুনি তো খুব ধূর্ত। অবশ্যই। চলুন এবার জানালার দিকে দেখা যাক। জানালাটা পরীক্ষা করে দেখে দীপক বলল, সেদিন ছিল বৃষ্টি, তাই জানালার সার্সিতে হাতের ছাপ। ওই বেটিটা দেখছি বটে অসীমের ছাপ, কিন্তু ওই লম্বাটা, তাই তো, এতটা তো খেয়াল করিনি। রতনের দিকে চেয়ে দীপক বলল, শিগগির কাছাকাছি কোনো ফটোগ্রাফারকে ডেকে নিয়ে আয় তো, এটা এনলার্জ করে প্রিন্ট নিতে হবে। রতন ঘর থেকে বেরিয়ে যায়। দারোগা মিস্টার প্রামাণিকের দিকে চেয়ে দীপক বলল, কেসটা বড় জটিল মিস্টার প্রামাণিক। আপনি যদি এতে সফল হন তবে আপনার সুনাম বৃদ্ধি ও পদোন্নতি অবশ্যম্ভাবী। সে আপনারই দয়া মিস্টার চ্যাটার্জি। দীপক কি বলতে যাচ্ছিল, কথা আরম্ভ হবার আগেই শো করে একখানা ছোড়া তার কানের কাছ দিয়ে পেরিয়ে গিয়ে খট করে দেয়ালে বিদ্ধ হল। দীপক মাথাটা নামিয়ে রিভলভার বের করল। জানালার পাশে ছায়া মূর্তি। ধপ! লোকটা অদৃশ্য হল। কে মিস্টার চ্যাটার্জি? ওকে ধরুন মিস্টার প্রামাণিক। মিস্টার প্রামাণিক ঘর থেকে ছুটে বেরিয়ে গেলেন, কিন্তু ততক্ষণে লোকটির কোনো চিহ্ন পাওয়া গেল না। ও কে মিস্টার চ্যাটার্জি? নিশ্চয়ই হত্যাকারীর অনুচর। ঘরের মধ্যে প্রবেশ করল মিস বীণা সমাদ্দার আর মিস্টার শর্মা। মিস্টার চ্যাটার্জি, কি ব্যাপার? প্রশ্ন করে বীণা। ব্যাপার সামান্য, শুধু একখানা ছোড়া। সে কি? হ্যাঁ, আমাকে লক্ষ্য করে ছোড়া হয়েছিল। কে ছুড়ল? মিস্টার শর্মা প্রশ্ন করলেন। যাদের কাজে আমি বিঘ্ন ঘটাচ্ছি, অর্থাৎ হত্যাকারীর অনুচর। আশ্চর্য তো। হ্যাঁ, আশ্চর্য বটে। তবে এটুকু বুঝলাম, আমি সঠিক পথেই অগ্রসর হচ্ছি। না হলে এ ধরনের আক্রমণের সম্মুখীন আমাকে হতে হতো না মিস্টার শর্মা। দীপকের স্বর সারা ঘরের মধ্যে গমগম করে ঘুরে বেড়াতে লাগল। একটু পরেই একজন ফটোগ্রাফারকে সঙ্গে নিয়ে রতনলাল প্রবেশ করল। দীপক তাকে সার্সির ওপরের দুটি ছাপেরই ফটো নিতে নির্দেশ দিল। ফটো নেওয়া শেষ হলে দীপক মিস্টার শর্মাকে বলল, আপনার সঙ্গে গোটা কয়েক কথা বলতে চাই মিস্টার শর্মা। অবশ্যই, একটু নিভৃতে। বেশ, চলুন পাশের ঘরে যাওয়া যাক। পাশের ঘরে গিয়ে মিস্টার শর্মার দিকে চেয়ে দীপক প্রথম প্রশ্ন করল, আপনি কতদিন কাজ করছেন এখানে? 2 বছর। এর আগে? অন্যত্র চাকরি করতাম। বীণা দেবী কি সম্পত্তির উত্তরাধিকারিণী? তাই তো হওয়া উচিত। উনি ছাড়া মিস্টার সমাদ্দারের আর কে কে আত্মীয় আছেন? 2 জন দূরসম্পর্কীয় ভাগ্নে, তারা বিদেশে থাকে। তারা কিছু পাবে না? কিছু কিছু অবশ্য পেতে পারে, আমি উইল তো জানি না। ওর উইলটা কার কাছে আছে তা কি জানা আছে আপনার? হ্যাঁ, ওর অ্যাটর্নি মিস্টার পালিতের অফিসে। আচ্ছা, মিস্টার সমাদ্দারের কি কোনো শত্রু ছিল? সেরকম তো দেখি না। ওর পুরনো জীবন সম্বন্ধে বিশেষ কিছু জানেন কি? তেমন বিশেষ কিছু না। কোনো নিকটতম বন্ধুকে চেনেন? না, তেমন কেউ নয়। আচ্ছা, বীণা দেবীর মা মারা যান কতদিন? তা প্রায় 20 বছর। উনি তখন 3 বছরের মেয়ে। ওকে তাহলে মানুষ করে তোলে কে? সুনন্দা নামে এক ধাত্রীর কাছেও মানুষ। সে এখন কোথায় থাকে? তার বর্তমান ঠিকানা জানি না। আচ্ছা, মিস্টার সমাদ্দারের সমস্ত সম্পত্তির পরিমাণ কত হবে বলে মনে হয় আপনার? প্রায় 50 লাখ মতো হবে। আচ্ছা, এতেই আমার আপাতত চলবে। পরে কিছু জানবার প্রয়োজন হলে সাহায্য অবশ্যই পাব। কি বলেন? হ্যাঁ, সে তো নিশ্চয়ই।
দীপক ঘর ছেড়ে বেরিয়ে মোটরে চড়ে বসে। পরদিন সকালে দীপক হানা দিল অ্যাটর্নি মিস্টার পালিতের অফিসে। মিস্টার পালিত কি একটা কাজে ব্যস্ত ছিলেন। দীপক কার্ড পাঠিয়ে দিতেই মিস্টার পালিত তাকে ডেকে পাঠালেন। নমস্কার মিস্টার চ্যাটার্জি। নমস্কার মিস্টার পালিত। তারপর হঠাৎ কী প্রয়োজন? প্রয়োজনটা জরুরি, আশা করি সদুত্তর পাব। সাধ্যমতো চেষ্টা অবশ্যই করব, কিন্তু বিষয়টা কি? মিস্টার সমাদ্দারের হত্যা ব্যাপার নিয়ে। কিন্তু খুনি তো ধরা পড়েছে। ধরা পড়লেও আমরা ঠিক নিঃসন্দেহ নই, সেরকম প্রমাণও পাইনি। তাই সুবিধার জন্যে। বেশ, কি জানতে চান বলুন। প্রথম কথা, মিস্টার সমাদ্দারের মৃত্যুর পর ওর সম্পত্তির উত্তরাধিকারী হবেন কে কে? এটা গোপনীয় কথা, কিন্তু দিন তিনেকের মধ্যেই তো সংবাদপত্রে বের হবে। বেশ, বলতে আপত্তি নেই। তার একমাত্র মেয়ে বিনা সমাদ্দারই হচ্ছেন ওর সম্পত্তির ৪৫ লাখ টাকার উত্তরাধিকারিণী। আর বাকিটা? সে ওর 2 ভাগ্নে, চাকর, সেক্রেটারি ইত্যাদির মধ্যে কিছু কিছু করে ভাগাভাগি হবে। কী ধরনে? ভাগ্নেরা প্রত্যেকেই 2 লাখ করে পাবে, আর সব 10,000 20,000 এমনি আর কি। আপনার অংশে কী পরিমাণ? আমি পাবো 3,000। সামান্যই বলতে পারেন। তা তো বটেই। কথা শেষ হলো না, হঠাৎ শোনা গেল বাইরে তুমুল বচসা। একটি গম্ভীর নারীকণ্ঠ তন্দ্রাকে লক্ষ্য করে বলল, বিরক্তি করুনি বাপু, আমায় এক্ষুনি অ্যাটর্নি সাহেবের সঙ্গে দেখা করতেই হবে। তন্দ্রা বলল, কিন্তু তিনি এখন ব্যস্ত। ওসব বাজে কথায় অন্য লোককে ভুলিও, আমাকে নয়। কিন্তু আপনি তো পরেও দেখা করতে পারেন। না না, আমার প্রয়োজন জরুরি, সরে যাও এখান থেকে। কথার শেষে দীর্ঘাঙ্গী এক প্রৌঢ়া ঘরের মধ্যে প্রবেশ করে মিস্টার পালিতের দিকে চেয়ে বলল, তোমার ওই মেয়েটা আমাকে আটকাতে চায়, সাহস তো কম নয়। মিস্টার পালিত বললেন, আহা, অত চটে উঠছ কেন? চটব না। এই লোকটা আবার কে হে? এসব লোককে হটাও, তোমার সঙ্গে জরুরি কথা আছে। মিস্টার পালিতের মুখ যেন পাংশুবর্ণ ধারণ করল। তিনি উঠে গিয়ে মহিলাটির কানে কানে কি যেন কথা বললেন। মহিলাটি সে কথা শুনে একবার আর চোখে দীপকের দিকে তাকালো। তার সমস্ত তেজ যেন এক মুহূর্তে মিইয়ে গেছে। ধীরে ধীরে ঘর ছেড়ে নিঃশব্দে বেরিয়ে গেল সে। মহিলাটি বাইরে যেতেই দীপক মিস্টার পালিতকে প্রশ্ন করল, ও মেয়েটির নাম কি মিস্টার পালিত? দেখুন না, অত্যন্ত অসভ্য। বার দুয়েক এসে যেন একেবারে মজা পেয়ে গেছে। সুনন্দা না কি যেন নামটা। সুনন্দা? ও আচ্ছা, চলে মিস্টার পালিত, আপনি ওর সঙ্গে কথা বলুন। আমার কাজ আপাতত শেষ হয়েছে। মিস্টার পালিতকে কথা বলবার অবকাশ মাত্র না দিয়ে দীপক ঘর ছেড়ে বেরিয়ে যায়। পরদিন সকালে লালবাজার থেকে রিপোর্ট পাওয়া গেল যে মিস্টার সমাদ্দারের ঘরের সার্সিতে যে হাতের ছাপ পাওয়া গেছে তা হচ্ছে ভূতপূর্ব একজন পুলিশ ইনফর্মার মনোহর দেশাইয়ের। খবরটা দীপককে চঞ্চল করে তুলল। সে তক্ষুনি লালবাজারে গিয়ে সোজা ইন্সপেক্টর মরিসনের সঙ্গে সাক্ষাৎ করল। ইন্সপেক্টর মরিসন হঠাৎ দীপককে দেখে অবাক হয়ে প্রশ্ন করলেন, কি খবর মিস্টার চ্যাটার্জি? খবর সামান্যই, তবু 2-1টা ব্যাপার জানতে ইচ্ছা করি বলেই। ও বুঝেছি, তবে বিষয়টা কি? জমিদার প্রবোধবাবুর হত্যার মামলাটা নিয়ে। কি জানতে চান? মনোহর দেশাই আগে পুলিশের ইনফর্মার ছিল। হ্যাঁ। ওর বাড়িটা কোথায়? নন্দনবাগান বস্তি, শ্যামবাজার। পুলিশের চাকরি ছাড়ল কেন, তা কি বলতে পারেন? হ্যাঁ, একবার গুন্ডার দ্বারা আক্রান্ত হয়ে। বুঝেছি। লোকটার সম্বন্ধে সন্দেহের কিছু আছে নাকি? মনে হয় না। কেন? শুনেছি 2-1টা ব্ল্যাকমেলও করেছে, তবে তার বেশি এগিয়েছে বলে মনে হয় না আমার। তাছাড়া কি বলুন? ও খুনে ওর স্বার্থই বা কী? সত্যি কথা, তবে সে যে খুনটা জানালার আড়াল থেকে প্রত্যক্ষ করেছে এমন হতে পারে। আর কিছু জানতে চান? না, আমি প্রথমে দেখা করতে চাই মনোহর দেশাইয়ের সঙ্গে, তারপর মিস বীণা সমাদ্দারের ধাত্রী সুনন্দার সঙ্গে। কতদূর এগোলেন কেসটা নিয়ে? 2-3 মধ্যে শেষ করে ফেলবো মনে হয়। আচ্ছা চলি মিস্টার মরিসন, নমস্কার। পথে পা দিয়ে দীপক একটা ট্রামে করে সোজা নন্দনবাগানে গিয়ে হাজির হলো। গাড়ি নিয়ে গেল না, কারণ সেক্ষেত্রে ব্যর্থ হবার সম্ভাবনা বেশি।
নন্দনবাগান বস্তিতে পৌঁছে দীপক খোঁজ করল মনোহর দেশাইয়ের বাড়িটা। কিন্তু বাড়িতে গিয়ে দীপক অবাক হলো। বাড়ি খা খা করছে, কেউ নেই। দীপক কড়া নাড়ল, কেউ উত্তর দিল না। দীপক আশেপাশের বাড়িতে খোঁজ করতেই দুজন অশিক্ষিত লোক বেরিয়ে এলো। দীপক বলল, মনোহর বাড়ি নেই, ও কোথায় গেছে বলতে পারো? কোথায় গেছে বলতে পারি না বাবু, তবে তবে কাল বেরিয়েছে একটা গাড়িতে করে। গাড়িতে করে? কখন? সন্ধ্যা 6টায়। কার গাড়ি সেটা? তা তো জানি না। এ ধরনের গাড়িতে কি মনোহর প্রায়ই চড়ে থাকে? না বাবু। বুঝলাম। তারপর সে আর ফিরে আসেনি? না। আচ্ছা, গাড়িটা দেখতে কেমন? খয়েরি রঙের পুরনো অস্টিন। আর কথা না বাড়িয়ে দীপক সোজা থানায় পৌঁছল। সেখানে গিয়ে যে খয়েরি রঙের অস্টিনে করে মনোহর দেশাইকে নিয়ে যাওয়া হয়েছে সেটি খুঁজে বের করবার জন্যে চারদিকে খবর পাঠালো। কিন্তু তবু কোনো খোঁজ পাওয়া গেল না। খোঁজ পাওয়া গেল বিকেলের দিকে। হাবড়া থেকে খবর এলো একটা গাড়ির মধ্যে একজন লোকের মৃতদেহ পাওয়া গেছে। তার দেহের যা বর্ণনা শোনা গেল তাতে স্পষ্টই বোঝা যায় যে ওই লোকটি মনোহর দেশাই। দীপক খবরটি শুনে হতভম্ব হয়ে পড়ল। সে যেদিক থেকেই অগ্রসর হচ্ছে সেদিকেই শুধু ব্যর্থতা। শত্রুপক্ষের বুদ্ধির তীক্ষ্ণতা দেখে অবাক হল সে। মনোহর দেশাইয়ের আকস্মিক মৃত্যু দীপককে যে পরিমাণ বিস্মিত করে তুলল, ঠিক সেই পরিমাণে চিন্তিতও হয়ে পড়ল সে। তার প্রথম কাজ হল মিস বীণা সমাদ্দারের ধাত্রী সুনন্দার সঙ্গে দেখা করা। সেদিন সুনন্দার সঙ্গে অ্যাটর্নি মিস্টার পালিতের কথাবার্তা তার কাছে রহস্যজনক বলেই বোধ হয়েছিল। সন্ধ্যার কিছু আগে দীপক গাড়িতে করে রওনা হলো বরাহনগরের দিকে তেঁতুলতলায় একটা বস্তিতে ধাত্রী সুনন্দার বাড়ির উদ্দেশ্যে। কিন্তু বাড়িখানার সামনে পৌঁছে দীপক একটু হতভম্ব হয়ে পড়ল। বাড়ির ঠিক সামনে অজস্র লোকের ভিড়। দুজন কনস্টেবল ভিড় নিয়ন্ত্রণ করছে। দীপক সামনে গিয়ে একজন কনস্টেবলের কাছে নিজের পরিচয় দিতেই সে একটা লম্বা সেলাম ঠুকে বলল, এই বাড়ির মধ্যে একটা মেয়েলোক মারা গেছে হুজুর। মেয়েলোক? হ্যাঁ, সুনন্দা না কি যেন নাম। আশ্চর্য, কখন মারা গেল সে? আজ দুপুরে তার বাড়িতে গিয়ে একজন লোক দেখতে পায় তার গলায় ফাঁসি। সে একটা উঁচু জায়গা থেকে ঝুলন্ত অবস্থায় রয়েছে। কিন্তু হঠাৎ এইভাবে নিজেকে ফাঁসি দেবার কোনো কারণ তো নেই। নিশ্চয়ই অন্যভাবে একে মেরে এইভাবে রাখা হয়েছে। সহকারী রতনের দিকে চেয়ে দীপক বলল। ঘরের মধ্যে সার্চ করে বিশেষ কিছু পাওয়া গেল না। দীপক রতনকে বলল, এরা যেন প্রতিটি পদে ঠিক আগের মুহূর্তে এসে প্রমাণটা লুপ্ত করে দিচ্ছে। কিভাবে যে প্রমাণ সংগ্রহ করব তা আমার ধারণার বাইরে। দীপকের মনের চিন্তা তার মুখের রেখায় কিন্তু ফুটে উঠল না। তার নির্বিকার ভাব দেখে কিন্তু মনে হয় ভেতরে ভেতরে সে নিশ্চয়ই কোনো প্রমাণ সংগ্রহ করেছে। দীপকের গাড়ি সেখান থেকে বের হয়ে এগিয়ে চলল থানার দিকে। থানা থেকে কিছুটা দূরে একটা জঙ্গল। জঙ্গলের ঠিক সামনে এসে দীপকের গাড়ির টায়ার হঠাৎ বিরাট একটা শব্দ করে ফেটে গেল। দীপক গাড়ি থেকে নেমে দেখল একটা বড় কাচের টুকরো তার গাড়ির টায়ারের মধ্যে প্রবেশ করে ওটাকে বিদীর্ণ করেছে। দীপক রতনকে বলল, থানা থেকে দারোগা মিস্টার প্রামাণিককে ডেকে নিয়ে আয় তো। রতন বলল, কিন্তু আমি দেখছি এখানে অজস্র কাচের টুকরো ছড়ানো। নিশ্চয়ই আমাদের এখানে আটকাবার জন্যেই এভাবে কাজ ছড়ানো হয়েছে। এভাবে তোর একা থাকাটা ঠিক নিরাপদ নয়। দীপক হেসে বলল, তোর কোনো ভয় নেই রে। আমি কখনোই নিজেকে বিপদে ফেলে কিছু করব না। এখানে শিগগিরই কোনো একটা দৃশ্যের অভিনয় হবে। রতন অগত্যা জোরে জোরে থানার দিকে চলল। দীপক গাড়ির পাদানিতে ভর দিয়ে সোজা হয়ে যেন কার জন্যে অপেক্ষা করতে লাগল। রতন ফিরল আধ ঘন্টার মধ্যেই, সঙ্গে দারোগা মিস্টার প্রামাণিক। কিন্তু কোথায় দীপক চ্যাটার্জি? দীপক, দীপক, দীপকবাবু, মিস্টার চ্যাটার্জি। কোনো উত্তর নেই। বাতাসে পাওয়া গেল বারুদের গন্ধ। রতন বলল, একটু আগেই এখানে গুলি চলেছে মিস্টার প্রামাণিক। তা তো বুঝতে পারছি, কিন্তু দীপক কোথায় গেল? তাকে তো দেখা যাচ্ছে না। চলুন ওই জঙ্গলটার ভেতরে খুঁজে দেখা যাক। কিন্তু এত রাত্রে? যদিও আহত হয়ে ওধারে পড়ে থাকে। রতনের স্বরে উৎকণ্ঠা। কিন্তু কোথায় দীপক? বোধহয় তার দেহটা শেয়াল কিংবা অন্য কোনো জন্তু টেনে নিয়ে গেছে।
অথবা আততায়ীরাই তাকে বন্দি করে রেখেছে। কিন্তু তার এই আকস্মিক অন্তর্ধানের পেছনে রহস্য কি? রতন ফিরে এসে খবরটা লালবাজারে জানালো। সর্বত্র শুরু হয়ে গেল কর্মচঞ্চলতা, কিন্তু দীপকের সন্ধান পাওয়া গেল না। তন্দ্রা ঠিক 10টার মধ্যেই অ্যাটর্নি মিস্টার পালিতের অফিসে এসে উপস্থিত হয়ে থাকে। সেদিনও অন্য দিনের মতো সে 10টার মধ্যেই উপস্থিত হয়েছিল। অফিসে উপস্থিত হয়ে সে দেখতে পেল মিস্টার পালিত তখনও এসে পৌঁছাননি। তন্দ্রা সোজা তার ঘরে গিয়ে বসল। একজন দারোয়ান এসে তার হাতে একটা চিঠি দিয়ে গেল। কে দিলে চিঠি? আমাদের অফিস থেকে এসেছে। তোমাদের অফিসের নাম কি? সেনগুপ্ত অ্যান্ড কোং, অ্যাটর্নি অফিস। তন্দ্রা দেখল চিঠির উপরে নাম লেখা, তন্দ্রা দেবী সমীপে। তন্দ্রা অবাক হয়ে ভাবল, এ কি আশ্চর্য ব্যাপার। সে একখানা পিয়ন বুকে সই করে দারোয়ানকে বিদায় দিল। তারপর চারদিকে চেয়ে দেখল একবার। অফিস ফাঁকা, কেউ কোথাও নেই। চিঠিটা খুলে পড়তে লাগল সে। তাতে লেখা, তন্দ্রা দেবী সমীপে। আমাদের মক্কেল শ্রীযুক্তা সুনন্দা দেবী তার মৃত্যুর দিন এই চিঠিখানা আমাদের দিয়ে যান। এটার মুখ বন্ধ ছিল এবং এখনও বন্ধ আছে। তিনি বলেন, কোনো কারণে তার মৃত্যু হলে এটি আপনার কাছে পৌঁছে দিতে হবে। আমরা সেই কর্তব্য পালন করেছি। চিঠিতে কি লেখা আছে তা আমরা জানি না। যদি এ ব্যাপারে আপনার কিছু বলবার থাকে তাহলে পরে আমাদের কাছে জানাবেন। পত্রপ্রাপ্তি স্বীকার করে আমাদের দায়মুক্ত করবেন। ইতি ম্যানেজার, সেনগুপ্ত অ্যান্ড কোং, অ্যাটর্নি অফিস। বিস্মিত তন্দ্রার মুখ দিয়ে কথা ফুটল না। এ কি বিস্ময়ের ব্যাপার, কি অদ্ভুত প্রহেলিকা। তন্দ্রা চিঠি পড়ে চলল। প্রতি ছত্রে তার বিস্ময়ের ভাব বৃদ্ধি পেতে লাগল। আশ্চর্য হয়ে সে শুধু ভাবতে লাগল, এও কি সম্ভব। ধীরে ধীরে তন্দ্রা উত্তেজিত হয়ে উঠল। চিঠিতে লেখা আছে মৃত প্রবোধ সমাদ্দারের মৃত্যুর কারণ, অসীমের নির্দোষিতার কথা। কে কে এই ষড়যন্ত্রের মূলে আছে তাদের খবর, মনোহর দেশাইয়ের মৃত্যুর কারণ, আর লেখা সুনন্দা দেবীর জীবনও নাকি বিপন্ন। বিপন্ন? তারপরেই সুনন্দা দেবী মারা গেছে। আশ্চর্য। তন্দ্রা সারা দেহের ওপর দিয়ে যেন বিদ্যুৎ স্রোত বয়ে গেল। পেছনে পদশব্দ। কে? চিঠিটা লুকোবার চেষ্টা করে তন্দ্রা। শয়তানি, তুই তাহলে সব কিছু জেনেছিস? তন্দ্রার দু চোখে বিস্ময়। এই তাহলে এর পরিচয়? তন্দ্রার গলাটা টিপে ধরল সে সজোরে। তন্দ্রা আর্তনাদ করে উঠে জ্ঞান হারাল। পরদিন কলকাতার প্রত্যেকটি কাগজে বেশ বড় বড় অক্ষরে বের হলো যে সংবাদটি, তাতে নগরীর বুকের উপর দিয়ে যেন বিস্ময়ে ঢেউ বয়ে গেল। গোয়েন্দা দীপক চ্যাটার্জি অজ্ঞাত আততায়ীর হাতে নিহত। বনের মধ্যে মৃতদেহ প্রাপ্তি। হত্যাকারীর সন্ধানে পুলিশ বিভাগের ব্যর্থ প্রচেষ্টা। শহরের বুকে বিস্ময়ের ঢেউ। দেখতে দেখতে সেদিনের খবরের কাগজের বিক্রির সংখ্যা প্রায় দ্বিগুণ হয়ে দাঁড়াল। প্রত্যেকের মুখে মুখে ফিরতে লাগল গোয়েন্দা দীপক চ্যাটার্জির এই আকস্মিক মৃত্যুর সংবাদ। শহরের সর্বত্র শোকের প্রবাহ বইতে শুরু করলেও লালবাজার থানায় কিন্তু কর্মচাঞ্চল্য বৃদ্ধি পেল। লালবাজার থেকে ইন্সপেক্টর মরিসন দক্ষিণেশ্বর থানায় কি যেন সব নির্দেশ প্রেরণ করলেন। তারপর কিছুক্ষণ পরে ওই নির্দেশের উত্তরে যে খবর ভেসে এলো তার উত্তরে তিনি আরও কী সব জানালেন। দীপক চ্যাটার্জির সহকারী রতনলালের কাছে সংবাদপত্রের রিপোর্টাররা এসে ভিড় জমাতে লাগল। কিন্তু এই আকস্মিক শোকপূর্ণ সংবাদে রতন এমন বিমূঢ় হয়ে পড়েছিল যে সে কোনো কথাই বলতে পারল না। তবে তার কাছে যেটুকু জানা গেল প্রত্যেকটি খবরের কাগজে সেই খবরই ছাপালো ফলাও করে। নগরের লোকেরা সব কৌতূহলী হয়েছিল। তারা খবরটা নিয়ে নানা ধরনের জল্পনা কল্পনা শুরু করে দিল। নগরের লোকজন যখন এই ভীষণ হত্যাকাণ্ডের সংবাদে চঞ্চল ও উদ্ভ্রান্ত, তখন এই সংবাদ শুনে একজনের বিভৎস মুখে যেন হাসির প্রবাহ খেলে গেল। লোকটি একটি ভাঙা কুঁড়ে ঘরের সামনে দাঁড়িয়েছিল। বিশ্রী একটা আবহাওয়া যেন সেই অঞ্চলটার চারদিকে ব্যাপ্ত হয়ে রয়েছে। ঘরের মধ্যে পূর্বদিনের ভুক্তাবশিষ্ট কতগুলো হার পড়ে আছে। লোকটার নাম হারান উজবেক। সে জমিদার প্রবোধ সমাদ্দারের বাড়িতে মালির কাজ করে। তবে তার বাড়ি থেকে অনেকটা দূরে এই বস্তিতে থাকে সে। আগের দিনে বোধহয় শূকর মারা হয়েছিল। বাতাসে বিশ্রী দুর্গন্ধ।
হারান বসে বসে কি যেন ভাবছিল। তার কদর্য মুখ থেকে সরে গিয়েছিল চিন্তার ছায়া। কড়াটা নড়ে। কে? আমি। বুঝেছি, ভেতরে এসো। না হে, ভেতরে যা দুর্গন্ধ, তুমি বাইরে এসো। হারান বাইরে বেরিয়ে এলো। তার দিকে চেয়ে আগন্তুক বলল, ওই মেয়েটাকে অজ্ঞান করে বাক্সে রাখা হয়েছে, তুমি ওকে মাটিতে পুঁতে ফেলবে। আচ্ছা হুজুর। কাল টাকাটা পাবে, বুঝেছ? আচ্ছা। কাজ যেন ঠিক করা হয়। আর গতবারে তুমি যা হাতের টিপ দেখিয়েছ, তাতে আমি সত্যি খুশি হয়েছি। লোকটি চলে যায়। হারান ঘরের মধ্যে প্রবেশ করে। পরদিন বেলা 10টা একদল পুলিশ এসে অ্যাটর্নি মিস্টার পালিতের অফিসে হানা দিল। মিস্টার পালিত বেরিয়ে এসে প্রশ্ন করলেন, কাকে চান আপনারা? আপনাকেই। আমাকে? হ্যাঁ। কি প্রয়োজন? হত্যাকাণ্ডে সহায়তা করার অভিযোগ আছে আপনার বিরুদ্ধে। সে কি? হ্যাঁ, আমাদের অপরাধ মার্জনা করবেন মিস্টার পালিত। রামভগৎ সিং, হাত করা লাগাও। এর জন্যে আপনাকে কিন্তু পরে অনুতাপ করতে হবে মিস্টার মরিসন। ধরা বললে সকলেই একথা বলে থাকে মিস্টার পালিত। কিন্তু প্রমাণ? প্রমাণ এই চিঠি। চিঠি? দেখুন, এটি আপনি মৃত জমিদার প্রবোধ সমাদ্দারের বাগানের মালি হারান উজবেককে দিয়েছিলেন। মিস্টার পালিতের মুখ শুকিয়ে গেল। আপনি অপরাধ স্বীকার করে স্বীকৃতিপত্র লিখে দিলে আপনার অপরাধ ক্ষমা করা হবে। বেশ, আমি স্বীকৃতিপত্র দিতে প্রস্তুত। বেশ, তাই দিন, এক্ষুনি। সেদিনই বেলা 3টে একদল পুলিশ এসে সদলে হানা দিল মৃত জমিদার প্রবোধ সমাদ্দারের বাড়ি। কাকে চান? প্রশ্ন করে দারোয়ান লক্ষ্মণ সিং। ভেতরে গিয়ে বলো ইন্সপেক্টর মরিসন এসেছেন। আমরা মৃত প্রবোধ সমাদ্দারের প্রাইভেট সেক্রেটারি মিস্টার শর্মার সঙ্গে দেখা করতে চাই। মিস্টার শর্মা ঘরের মধ্যে প্রবেশ করলেন একটু পরে। তার পেছনে মিস বিনা সমাদ্দার। মিস্টার মরিসন আদেশ দিলেন, মিস্টার শর্মা, মিথ্যা পালাবার চেষ্টা করবেন না আশা করি। আপনার বিরুদ্ধে হত্যা ও চক্রান্তের অভিযোগ। আমার বিরুদ্ধে? হ্যাঁ। প্রমাণ? এই দেখুন, অ্যাটর্নি মিস্টার পালিতের স্বীকৃতিপত্র। এটা আমি বিশ্বাস করি না। আর এই দেখুন, আপনার অনুচর হারান উজবেক। হারান উজবেক? ঘরের মধ্যে প্রবেশ করল হারান। শয়তান! গর্জে উঠলেন মিস্টার শর্মা। হা 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 হা। হেসে উঠল হারান। তারপর মাথার পরচুলা ও মুখের দাড়ি খুলে ফেলতেই দেখা গেল এ আর কেউ নয়, এ হচ্ছে স্বয়ং ডিটেকটিভ দীপক চ্যাটার্জি। হ্যাঁ, আমি যে মরিনি তা তো দেখতেই পাচ্ছ মিস্টার শর্মা। ওরফে দস্যু বলবন্ত খা। বলবন্ত খা? ঘরের মধ্যে যেন প্রবল বিস্ময়ে ঢেউ বয়ে গেল। হ্যাঁ, এই সেই নটোরিয়াস স্মাগলার, ব্ল্যাকমেলার দস্যু বলবন্ত খা। দীপক সজোরে বলে উঠল। শয়তান! স্কাউন্ড্রেল! বলবন্ত খা রাগে ফুঁসতে লাগলো যেন। দীপক বলে চলল, ওই মেয়েটা মানে বিনা সমাদ্দার, ও হচ্ছে আর কেউ নয়। ও হচ্ছে মিস্টার শর্মা ওরফে দস্যু বলবন্তের হাতে গড়া মেয়ে। প্রবোধ সমাদ্দারের আসল মেয়ে হচ্ছেন তন্দ্রা দেবী। তিনি ছেলেবেলা থেকেই মানুষ হয়েছেন গরিবের ঘরে। তারপর মিস্টার পালিত তাকে চাকরি দিয়ে নিজের কাছে রেখেছে। এর মধ্যেও রয়েছে দস্যু বলবন্তের কারসাজি। তন্দ্রার মা ছেলেবেলায় মারা যান। বলবন্ত আর অ্যাটর্নি মিস্টার পালিত ধাত্রী সুনন্দাকে হাত করেছিল। তারপর জমিদার প্রবোধ সমাদ্দারের অজ্ঞাতে একটি গরিবের ঘরের মেয়ে বীণা দেবীর সাথে তন্দ্রা দেবীকে বদল করে। তন্দ্রা দেবী সেই গরিবের ঘরেই মানুষ হতে থাকেন। আর বীণা সমাদ্দার প্রবোধ সমাদ্দারের সমস্ত সম্পত্তির উত্তরাধিকারিণী সাব্যস্ত হয়। একটু থেমে দীপক শুরু করল। হ্যাঁ, বীণা সমাদ্দার ধীরে ধীরে যখন বড় হলো তখন টের পেল যে সে প্রবোধ সমাদ্দারের মেয়ে নয়। আর এ তথ্য জানে দস্যু বলবন্ত খা, ধাত্রী সুনন্দা আর অ্যাটর্নি মিস্টার পালিত। ওরা দুজনও দস্যু বলবন্তের হাতের পুতুল। কাজে বীণা দেবী দস্যু বলবন্তের সহযোগিতা করতে রাজি হন। দস্যু বলবন্ত চক্রান্ত করেছিল জমিদার প্রবোধ সমাদ্দারকে হত্যা করে সে দোষ চাপাবে নির্দোষ অসীমের ওপর। তন্দ্রাকে আর ধাত্রী সুনন্দাকে পৃথিবী থেকে সরানো হবে। অ্যাটর্নি মিস্টার পালিতকে 1 লক্ষ টাকা দিয়ে হাত করা হবে।
আজ থেকে প্রায় 18-20 বছর আগে এ রহস্যের জাল বুনতে শুরু করে মিস্টার শর্মা ওরফে দস্যু বলবন্ত। আজ তার শেষ। বিনা সমাদদার আর দস্যু বলবন্ত নির্বাক। মিস্টার মরিসন বললেন, সবই তো বুঝলুম এদিকের ব্যাপার, কিন্তু তন্দ্রা দেবী কোথায়? দীপক বলল, মিস্টার শর্মা ওরফে দস্যু বলবন্ত কাল তন্দ্রাকে ছদ্মবেশী হারান উজবেক মানে আমার হাতে দিয়ে আসে তাকে পুঁতে ফেলবার জন্যে। উনি একটি কাঠের বাক্সে বন্দিনী ছিলেন, কিন্তু ওকে হত্যা করবার চেষ্টা করল কেন? সম্প্রতি তন্দ্রা দেবী তার সমস্ত পরিচয় জানতে পেরেছিলেন। কি করে জানলেন সেসব কথা? মৃত্যুর আগে সুনন্দা দেবী চিঠি দিয়ে জানিয়েছিল তাকে। সে কি? হ্যাঁ, চরিত্রের দিক থেকে প্রচুর অধঃপতিত হলেও এতটা অধঃপাতে যায়নি সুনন্দা। তাই শেষ মুহূর্তে ও স্বীকার করে গিয়েছিল সব কিছু। কিন্তু সুনন্দা দেবীকে মরতে হলো কেন? কারণ আর কিছুই নয়, শেষ মুহূর্তে ও দস্যু বলবন্তের ওপরে ব্ল্যাকমেল করতে চেয়েছিল। শুধু সেই জন্যেই? হ্যাঁ, ঠিক এইটুকুর জন্যে সে প্রাণ হারালো। আর মনোহর দেশাই মরল কেন? বিনয় নামে একটি লোকের হাত দিয়ে বলবন্ত অসীমের কাছে চিঠি পাঠায়। সেই সময় মনোহর তা দেখতে পেয়েছিল। তারপর ঠিক খুনের দিন সে উপস্থিত হয়ে সমস্ত কিছু ঘটনা প্রত্যক্ষ করে। এর ভেতরে এত চক্রান্ত ছিল? হ্যাঁ। মিস্টার পালিত কি এসব কথা জানতো? হ্যাঁ, জানতো বলেই তো ব্যাপারটা এত দূর গড়িয়েছে। বলবন্ত তাকে 1 লাখ টাকা দিতে রাজি হয়েছিল। দীপকের কথা শেষ হলো। ইন্সপেক্টর মরিসন দস্যু বলবন্তের হাতে হাতকড়া পরিয়ে দেবার জন্য এগিয়ে গেলেন। গুরুম গুম! ঘরের ঠিক মাঝখানে একটা প্রচণ্ড শব্দ, স্মোক বম, ধোঁয়া। সব ধোঁয়া সরে গেলে দেখা গেল দস্যু বলবন্ত খা অদৃশ্য। মিস্টার মরিসন বিনার হাতে হাতকড়া পরিয়ে দিলেন। হত্যাকাণ্ডে বলবন্তকে সাহায্য করবার অভিযোগ প্রমাণিত হলো তার বিরুদ্ধে। মিস্টার মরিসন শুধু বললেন, এত করেও শেষ পর্যন্ত বলবন্তকে ধরা গেল না, এটাই আফসোসের কথা। দীপক বলল, তবে ঘটনার জবনিকাপাত হলো, আর একজন নির্দোষীকে শাস্তির হাত থেকে বাঁচাতে পারলাম, এটাও কম কথা নয়। মিস্টার মরিসন বললেন, অফকোর্স। এমন সময় ঘরের মধ্যে প্রবেশ করল তন্দ্রা। তার ঠিক পেছনে পেছনে প্রবেশ করল অসীম। দীপক বলল, তন্দ্রা দেবী, অসীমবাবুর নির্দোষিতা প্রমাণ হলেও কারাগারের বাঁধন থেকে তার মুক্তি নেই। তন্দ্রা কোনো কথা বলতে পারল না। লজ্জায় মুখখানা রাঙা করে মাথাটা নোয়ালো সে। অসীমের দু চোখে কৃতজ্ঞতাপূর্ণ দৃষ্টি। আদালতের বিচারে বিনা প্রবোধ সমাদ্দারের মেয়ে নয় সে কথা প্রমাণিত হল। প্রবোধ সমাদ্দারের সম্পত্তির মালিক হল তন্দ্রা দেবী। কয়েকদিন বাদেই শুভ লগ্নে তন্দ্রার সঙ্গে অসীমের শুভ বিবাহ পর্বে হল এই গল্পের সমাপ্তি। দীপক, রতন, ইন্সপেক্টর মরিসন আর দারোগা মিস্টার প্রামাণিক সেই বিবাহে উপস্থিত ছিলেন।